নমস্কার, আমি সৌরভ মণ্ডল। আজ এসেছি আমি ফিজিক্সের কাইনেমেটিক্স চ্যাপ্টার অর্থাৎ স্মৃতিবিজ্ঞান চ্যাপ্টার নিয়ে ক্লাস 9 এবং ক্লাস 11 কাজে লাগবে। আজ আমরা এই চ্যাপ্টারে পড়ব যে কোনো বস্তুর গতি, স্থিতি, এই জিনিসটা কি, আপেক্ষিক গতি, নির্দেশতন্ত্র, এইসব নিয়ে আলোচনা করব এবং এই জিনিসটা সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এই টপিকটার উপর ভিত্তি করে গতির বিভিন্ন সমীকরণগুলো এবং নিউটনের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা প্রত্যেকটা বিশ্লেষণ করতে পারবো। তাই এটা খুব খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে ভালো করে দেখে নেওয়ার এবং নোট করে নেওয়ার জন্য নোট করা হচ্ছে, এবং যারা ভালো মতো পড়তে চাও তারা অবশ্যই এটা নোট ডাউন করবে। এছাড়াও এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমরা লাস্টে একটা পিডিএফ ফাইল এখানে আপলোড করে দেবো, তোমরা সেটা ডাউনলোড করে নেবে এবং দেখবে। তো বেশি কথা না বলি, চলো শুরু করা যাক আজকের আমাদের এই টপিক স্মৃতিবিজ্ঞান। প্রথমেই আমরা পড়বো আজকে যেটা, সেটা যে কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান জিনিসটা কি। তো আমরা স্মৃতিবিজ্ঞান অর্থাৎ কাইনেমেটিক্স বলবো তাকে, বিজ্ঞানের যে শাখায় বস্তুর গতি এবং তার বিশ্লেষণ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় স্মৃতিবিজ্ঞান। বিজ্ঞানের যে শাখায় বস্তুর গতি এবং তার বিশ্লেষণ করা হয় বা আলোচনা করা হয় তাকে বলছে স্মৃতিবিজ্ঞান। তাই এটা হয়ে গেল কাইনেমেটিক্স। তো গতি, গতি জিনিসটা কি না, তো কোনো একটা বস্তুর গতি, কোনো একটা বস্তু যখন স্থান পরিবর্তন করছে সেই জিনিসটা আমাদের কিভাবে হয় সেটা তিন ভাগে করছে। একটা হচ্ছে সরলরৈখিক গতি, অর্থাৎ কোনো একটা বস্তু যদি রেখা বরাবরই চলে তাহলে সেটাকে বলছে সরলরৈখিক গতি, বা এটাকে বলছে একমাত্রিক গতি। কোনো একটা বস্তু যদি কোনো একটা তল বরাবর চলে, যেমন ধরো একটা বৃত্তাকার তল বরাবর এখানে একটা কোনো বিন্দুকে কেন্দ্র করে একটা বিন্দু বা কোনো একটা অবজেক্ট সার্কুলার পথে যাচ্ছে, তাহলে সেটাকে বলছে আমাদের বৃত্তাকার গতি। আর কোনো যে বৃত্তাকার গতি, এটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। তাহলে এটা হচ্ছে একমাত্রিক গতি, একমাত্রিক গতি, এটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। একমাত্রিক গতিটা সরল রেখায় বলা হবে, দ্বিমাত্রিকটা হচ্ছে কোনো বৃত্তাকার বা কোনো তল বরাবর হবে, এটা প্রাসের গতি হতে পারে কোনো। আর একটা হচ্ছে ত্রিমাত্রিক গতি, অর্থাৎ যে যখন কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অর্থাৎ 3 ডাইমেনশনে এই বস্তুটা চলবে, যেমন একটা প্লেনের গতি। প্লেন কি হচ্ছে, প্লেন যখন এরকম ভাবে যায় তখন সে একটা উচ্চতা লাভ করে, আবার একটা তল বরাবর যাচ্ছে, এই যে একটা তল, এই তল বরাবর সে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ত্রিমাত্রিক গতি। তাহলে গতি হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে একমাত্রিক গতি, একটা দ্বিমাত্রিক গতি, একটা ত্রিমাত্রিক গতি। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে প্রথমে, যে গতির প্রকারভেদ। গতি হচ্ছে একমাত্রিক, দ্বিমাত্রিক এবং তিনমাত্রিক। আচ্ছা, এবার গতি বোঝানোর আগে আমরা যে জিনিসটা করব সেই জিনিসটা হচ্ছে যে কোন বস্তুর যে এই অবস্থা, স্থিতি, গতি, এই জিনিসটা কি সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। ক্লাস 9-এ এটা প্রথমেই আছে যে আমাদের কোন একটা বস্তুর স্থিতি এবং স্থিতি অবস্থা বা গতি এবং গতি অবস্থা। তো আমরা প্রথমে পড়বো স্থিতি বা রেস্ট, এই জিনিসটা কি। তো রেস্ট বা স্থিতি এই জিনিসটা হচ্ছে যে কোনো একটা বস্তু আমরা ধরে নিলাম যে এই একটা বস্তু, এই বস্তুটা যে সময়ের পরিবর্তনে, এই যে সময় যাচ্ছে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, সময়ের পরিবর্তনে আশেপাশের সাপেক্ষে বা পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো অবস্থার পরিবর্তন না হয় তবে সেটা যে কোনো একটা বস্তু সে যদি তার পারিপার্শ্বিকে আছে, অর্থাৎ আশেপাশে গাছপালা, নদ নদী, ঘর বাড়ি যাই আছে পাবো না কারণ তার সাপেক্ষে প্রতি মুহূর্তে বা প্রতি একটা একক সময় যদি স্থান পরিবর্তন করতে থাকে তবে সেটা যে গতি যদি না করে তাহলে সেটা হচ্ছে স্থিতি। তাহলে স্থিতি জিনিসটা কি না, তো কোনো একটা বস্তু সময় সাপেক্ষে তার পারিপার্শ্বিকের সঙ্গে যদি স্থান পরিবর্তন না করে তবে তার অবস্থা করে স্থিতাবস্থা এবং বস্তুটা হচ্ছে স্থির বস্তু। যেমন আমরা গাছপালা, ঘর বাড়ি ইত্যাদি ধরে নিতে পারি, এটা হচ্ছে স্থির বস্তু। আর একটা যে গতি, গতিটা কি না, তো আমরা গতি বা মোশন জিনিসটা কি না, তো ওই বস্তুটাই আমরা ধরে নিচ্ছি যে একটা চলন্ত বাস বা চলন্ত ট্রেনের মতো হিসাব করছি, যে প্রতি মুহূর্তে সময় সাপেক্ষে তার পারিপার্শ্বিকের সাপেক্ষে স্থান পরিবর্তন করছে। অর্থাৎ কোনো বস্তু যদি সময় সাপেক্ষে তার পারিপার্শ্বিকের সঙ্গে স্থান পরিবর্তন করে তবে তার অবস্থাকে বলা হয় গতি অবস্থা এবং বস্তুটিকে বলা হয় গতিশীল বস্তু। তাহলে এখানে স্থিতিশীল বস্তু, গতিশীল বস্তু দুটো আশা করছি বোঝা গেছে। এটা আরম্ভ বলছি, কোনো বস্তু যদি তার সময়ের সাপেক্ষে এবং পারিপার্শ্বিকের সঙ্গে স্থান পরিবর্তন করে তবে তার বস্তুটিকে বলা হয় গতিশীল বস্তু এবং বস্তু অবস্থাটাকে বলা হয় গতি অবস্থা। তাহলে এইটা হচ্ছে একটা স্থিতি অবস্থা, স্থিতি অবস্থা, আর এটা হচ্ছে গতীয় অবস্থা। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব
যে স্থিতি অবস্থা বা গতি অবস্থা এটা বিচার করতে গেলে আশেপাশে অর্থাৎ পারিপার্শ্বিকের কথা ভাবতে হচ্ছে। তাহলে পারিপার্শ্বিকের কথা ভাবতে যাচ্ছি মানে অর্থাৎ কারো সাপেক্ষে বিচার করছে। এই কারো সাপেক্ষে জিনিসটা নিয়েই চলে আসছে আমাদের পরের পয়েন্ট, যে নির্দেশ তন্ত্র, রেফারেন্স ফ্রেম। নির্দেশ তন্ত্র, আর নির্দেশ তন্ত্র জিনিসটা কি? তো নির্দেশ তন্ত্র হচ্ছে যার সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি বা গতি অবস্থার বিচার করা হয় তাকে নির্দেশ তন্ত্র বলা হয়। যার সাপেক্ষে বা যে বস্তু বা যে কিছু সাপেক্ষে অপর একটা বস্তুর স্থিতি অবস্থা বা গতি অবস্থার বিচার করা হয় তাকে বলা হয় নির্দেশ তন্ত্র। যেমন আমরা কি বলবো, তো এই একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের সাপেক্ষে এদিকে ধরে নিচ্ছি একটা লাইন আছে, এদিকে একটা লাইন আছে, এইখানে একটা ট্রেন চলে গেল আর এখানে একটা মালগাড়ি হয়তো দাঁড়িয়ে আছে এরকম। তাহলে আমরা এই প্ল্যাটফর্মটার সাপেক্ষে, এই প্ল্যাটফর্ম এটার সাপেক্ষে বলবো এই ট্রেনটা গতিতে আছে, এই ট্রেনটা স্থিতিতে আছে। তাহলে এটা হচ্ছে গতি বিশ্লেষণ করলাম, এটা স্থিতি বিশ্লেষণ করলাম। কিন্তু কার সাপেক্ষে? আমরা ধরো এখানে বসে আছি, এখানে আমরা বসে আছি, এই আমাদের সাপেক্ষে বা প্ল্যাটফর্মটার সাপেক্ষে, প্ল্যাটফর্মটাকে স্থির ধরে নিয়ে প্ল্যাটফর্ম সাপেক্ষে এই ট্রেনটা প্রতি মুহূর্তে মুহূর্তে তার অবস্থান পরিবর্তন করছে, তাই এটা গতিতে আছে। কিন্তু প্ল্যাটফর্মটার সাপেক্ষে এই যে মালগাড়ি এখানে দাঁড়িয়ে ছিল এর কোনো অবস্থান পরিবর্তন হচ্ছে না, একই সময়ের সাপেক্ষে মানে কিছুক্ষণ পর আবার সেখানেই থাকছে, অর্থাৎ সময়ের সাপেক্ষে মালগাড়িটির কোনো অবস্থান পরিবর্তন হচ্ছে না। অতএব আমরা বলছি এটা বুঝতে পারলাম যে কোনো কিছু সাপেক্ষকে ধরে তার অন্য কোনো একটা বস্তু গতি বিশ্লেষণ করছে। তাহলে আপনার এটা ডেফিনেশন কি দেবো? তাহলে আমাদের নির্দেশ তন্ত্রের ডেফিনেশন বা নির্দেশ তন্ত্রের সংজ্ঞা হচ্ছে যার সাপেক্ষে বা যা কিছুর সাপেক্ষে অপর কোনো বস্তুর স্থিতি বা গতির অবস্থা বিশ্লেষণ করা হয় তাকে বলছে আমাদের নির্দেশ তন্ত্র। তাহলে কি বললাম? যার সাপেক্ষে বা যা কিছুর সাপেক্ষে অপর কোনো বস্তুর স্থিতি বা গতি অবস্থার বিচার করা হয় তাকে বলছে নির্দেশ তন্ত্র। ঠিক আছে, এবার নির্দেশ তন্ত্র হয়ে গেল। তো নির্দেশ তন্ত্র প্রকারভেদ আছে। নির্দেশ তন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশ তন্ত্র আর একটা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র। তাহলে এই যে নির্দেশ তন্ত্র পড়লাম আমরা, মানে দেখলাম নির্দেশ তন্ত্র, এই নির্দেশ তন্ত্রকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশ তন্ত্র, নির্দেশ তন্ত্র, আর এটা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র। জড়ত্বীয় নির্দেশ তন্ত্র কোনটা আর অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র কোনটা এটা এবার বলি। জড়ত্বীয় নির্দেশ তন্ত্র হচ্ছে যে নির্দেশ তন্ত্রে কোনো ত্বরণ থাকে না বা সমবেগে গতিশীল যে নির্দেশ তন্ত্র, অর্থাৎ এটাকে অনেক সময় ত্বরণহীন নির্দেশ তন্ত্র বলা হয়। ত্বরণহীন নির্দেশ তন্ত্র, যে নির্দেশ তন্ত্রে কোনো ত্বরণ থাকে না সেই নির্দেশ তন্ত্রকে জড়ত্বীয় নির্দেশ তন্ত্র বলে। যেমন সমবেগে গতিশীল কোনো ট্রেন, এটা হচ্ছে আমাদের জড়ত্বীয় নির্দেশ তন্ত্র উদাহরণ। আর যে নির্দেশ তন্ত্রে আমরা ত্বরণ থাকে অর্থাৎ ত্বরণ সহ গতিশীল কোনো বস্তুকে অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র বলে। যেমন আমরা কি বলতে পারি, মানে একটা ট্রেন স্টেশন থেকে জাস্ট ছাড়ছে, অর্থাৎ সেই ট্রেনটা প্রতি মুহূর্তে মুহূর্তে বেগ বাড়ছে, সুতরাং সেটা হচ্ছে তার ত্বরণ থাকছে। তাহলে এটাকে বলতে পারি যে ত্বরণ যুক্ত নির্দেশ তন্ত্র। তাহলে বোঝা গেছে ত্বরণহীন নির্দেশ তন্ত্রকে হচ্ছে জড়ত্বীয় নির্দেশ তন্ত্র, অর্থাৎ এই নির্দেশ তন্ত্র কি বলছে যে নির্দেশ তন্ত্রে কোনো ত্বরণ থাকে না তাকে হচ্ছে জড়ত্বীয় নির্দেশ তন্ত্র। আর ত্বরণযুক্ত অর্থাৎ যে নির্দেশ তন্ত্র ত্বরণ থাকে, যেমন কোনো একটা ট্রেন স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে তার বেগ বাড়ছে, অথবা কোনো একটা ট্রেন স্টেশনে ঢুকছে তার বেগ প্রতি মুহূর্তের মধ্যে কমে যাচ্ছে, অর্থাৎ তার ত্বরণের পরিবর্তন ঘটছে। এই নির্দেশ তন্ত্রগুলোকে আমরা বলছি অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র। এছাড়াও আমরা আরেকটা বিশেষ প্রকার পাবো, সেটা হচ্ছে সুবিধাজনক নির্দেশ তন্ত্র। সুবিধাজনক নির্দেশ তন্ত্র, এই সুবিধাজনক নির্দেশ তন্ত্র জিনিসটা কি না, তো আমরা আশেপাশের বস্তু গতি বা স্থিতি বিচার করতে গেলে আমাদের আশেপাশের বস্তুকেই নিজের নির্দেশ তন্ত্র হিসাবে ধরে নিই, অর্থাৎ যেটা আমাদের সুবিধা হবে। যেমন ধরো একটা বাসের গতি বিশ্লেষণ করছি, এই একটা বাস আমাদের আছে, এই বাসের আমাদের গতি বিশ্লেষণ করতে গেলে আশেপাশে গাছপালা ঘর বাড়ি আছে এগুলোকে আমরা ধরবো। এটা কিন্তু যখন আমরা পৃথিবীর গতি বিশ্লেষণ করবো, তাহলে পৃথিবীর গতি বিশ্লেষণ করতে গেলে এই পৃথিবী যার চারদিকে ঘুরছে, এখানে ধরো আছে চাঁদ,
এদিকে আছে সূর্য, এদেরকে ধরে নিতে হবে, অর্থাৎ সূর্যকে ধরে নিয়ে পৃথিবীর গতি বিশ্লেষণ করবো, চাঁদকে ধরে নিয়ে পৃথিবীর গতি বিশ্লেষণ করবো, বা চাঁদের গতি, অর্থাৎ যখন যেটা গতি বিশ্লেষণ করতে যাবো বা স্থিতি বিশ্লেষণ করবো, তার আশেপাশে যে জিনিসটা সুবিধা আমাদের হবে সেই জিনিসটাকে নির্দেশতন্ত্র ধরে নিয়ে আমরা কাজ করবো। ওই জিনিসটাকে বলছে বা ওই নির্দেশতন্ত্রটা বলছে সুবিধাজনক নির্দেশতন্ত্র। তাহলে নির্দেশতন্ত্র আমরা দুই প্রকার করলাম, একটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বা ত্বরণহীন নির্দেশতন্ত্র, আর একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বা ত্বরণযুক্ত নির্দেশতন্ত্র, আর একটা হচ্ছে সুবিধাজনক নির্দেশতন্ত্র। সুবিধাজনক নির্দেশতন্ত্র কোনটা? যে নির্দেশতন্ত্রটা আমরা আমাদের সুবিধা মতো ধরে নিয়ে কোনো বস্তুর গতি বা স্থিতির কথা বিচার করবো, সেটা হচ্ছে সুবিধাজনক নির্দেশতন্ত্র। এরপরে আমরা আসবো এই যে বস্তুর স্থিতি বা গতি বিচার করতে গিয়ে আমরা দেখলাম নির্দেশতন্ত্র। তো আমরা যে কোনো একটা পৃথিবীর উপর যে কোনো একটা বস্তুর গতি যখন বিচার করব, তখন পৃথিবীর আশেপাশে যে জিনিসগুলো আছে, যেমন আমরা একটা পৃথিবী আছে, এই পৃথিবীর উপরে একটা বাসের গতি বিশ্লেষণ করছি এবং তার আশেপাশে গাছপালা ঘরবাড়ি এগুলোকে আমরা স্থির ধরে নিচ্ছি, দিয়ে এইটাকে স্থির ধরে নিয়ে বলছি বাসটাকে গতিতে আছে। অর্থাৎ এই বাসটা যে গতিশীল কিন্তু আশেপাশে পৃথিবী হ্যান এগুলো হচ্ছে স্থির বস্তু। অর্থাৎ এখানে পৃথিবীটাকে টোটালটাকে স্থির ধরা হলো স্থির নির্দেশতন্ত্র এবং বাসটাকে গতিশীল ধরা হলো। কিন্তু একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করলে যদি দেখা যায় এই পৃথিবীটা তো সূর্যের চারিদিকে চক্কর লাগাচ্ছে, ঘুরছে, অর্থাৎ পৃথিবী তো মুহূর্তের মধ্যে তার অবস্থান পরিবর্তন করছে। তাহলে পৃথিবী যদি কোনো জিনিস মানে পৃথিবী যদি ঘুরতে থাকে বা পৃথিবী যদি অবস্থান পরিবর্তন করতে থাকে, তাহলে পৃথিবীর উপরে থাকা যে কোনো বস্তুই গতিশীল অবস্থায় থাকবে, পৃথিবী তাহলে স্থির অবস্থায় থাকছে না। তাহলে পৃথিবী নিজেই গতিশীল, তাহলে পৃথিবীর উপরে থাকা কোনো বস্তু কোনো মতে স্থির হতে পারে না। অর্থাৎ এই যে জিনিসটা আমরা বললাম এতক্ষণ ধরে যে পৃথিবীকে স্থির ধরে নিয়ে কোনো বস্তুর গতি বিশ্লেষণ করছিলাম, তাহলে এই পৃথিবীর কে স্থির ধরে নেওয়া এটাই আমাদের অ্যাকচুয়ালি ভুল হয়ে যাচ্ছে। তো আমরা কি করছি তখন না, তো এই পৃথিবীটাকে ধরে নিয়ে পৃথিবীর উপরে বস্তুটার গতি বলছে স্থির বস্তু, কিন্তু পৃথিবী যখন গতিশীল পৃথিবীর উপরে সমস্ত বস্তুই গতিশীল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি স্থির বস্তু পাচ্ছি না। তার কারণ কি না, আমরা যে মহাকাশে দেখি তার পৃথিবী সূর্যের চারদিকে চক্কর লাগাচ্ছে, সূর্য কোন নিহারিকার চারিদিকে চক্কর লাগাচ্ছে, নিহারিকা কোন আকাশগঙ্গার চারিদিকে চক্কর লাগাচ্ছে। এই যে জিনিসগুলো এক একের পর এক হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকে কোনো না কোনো রকমের গতিশীল। অর্থাৎ একদম চরম স্থির বা পরম স্থির বলে পৃথিবীতে কোনো গতি নেই, বস্তু নেই। পরম স্থির এরকম কোনো বস্তু আমাদের পাবো না, কারণ সবাই আমরা যদি লক্ষ্য করি তাহলে সবই জিনিস আমাদের একে অপরের সাপেক্ষে কোনো না কোনো ভাবে গতিতে আছে। ঠিক একইভাবে যদি পরম স্থির বলে কোনো বস্তু না পাই, তাহলে আমরা পরম গতিশীল বস্তু বা পরম গতি বলেও কিছু পাবো না। তাহলে পরম স্থির যদি না থাকে তাহলে পরম গতি বলেও কিছু পাবো না, কারণ পরম স্থির না পেলে তো আমরা পরম স্থির নির্দেশতন্ত্র পাবো না। পরম স্থির নির্দেশতন্ত্র না পেলে পরম গতি মানে একদম চলছে এটা আমরা কি করে বলতে পারি। তাহলে পরম স্থির বা চরম স্থির বলে আমাদের কিছু হয় না। তাহলে সবকিছুই কি হচ্ছে আপেক্ষিক। কেন আপেক্ষিক হচ্ছে না, তো প্রত্যেকটা গতি বা প্রত্যেকটা স্থিতি আমরা একে অপরের সাপেক্ষে ধরে নিচ্ছি। তাহলে আমরা বলতে পারি যেমন এই আশেপাশে গাছপালা ঘরবাড়ির সাপেক্ষে বা পৃথিবীকে স্থির ধরে নিয়ে বাসটা গতিশীল। আবার আমরা সূর্যকে যখন স্থির ধরে নিয়েছি তখন হচ্ছে পৃথিবী গতিশীল, পৃথিবীকে স্থির ধরে নিয়ে চাঁদ গতিশীল, এরকম। অর্থাৎ কাউকে স্থির ধরে নিয়ে বা কাউকে গতিশীল ধরে নিয়ে অপর একটা বস্তুর স্থিতি বা গতির কথা আমরা বিচার করছি। তাহলে আমরা যখনই কোনো কিছু কারো সাপেক্ষে করবো তাহলে সেটা হচ্ছে সাপেক্ষিক বা আপেক্ষিক। অর্থাৎ সমস্ত গতি, এই জিনিসটা মনে রাখতে হবে, সমস্ত গতি বা সমস্ত স্থিতি হলো আপেক্ষিক। এই কারণে বলা হয় আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি। পরম স্থিতি বা পরম গতি বা চরম স্থিতি বা চরম গতি অর্থাৎ অ্যাবসলিউট মোশন বা অ্যাবসলিউট রেস্ট বলে কিছু হয় না। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে আমরা কি কি জানলাম না, তো প্রথমে আমরা জানলাম যে গতি তিন প্রকার, একটা একমাত্রিক গতি, একটা দ্বিমাত্রিক গতি, একটা ত্রিমাত্রিক গতি। একমাত্রিক গতি কোনটা, সরলরেখা বরাবর যেটা চলে। দ্বিমাত্রিক গতি কোনটা, যখন তল বরাবর কোনো বস্তু চলে। আর ত্রিমাত্রিক গতি কোনটা, যখন কোনো তল এবং উচ্চতা অর্থাৎ 3 ডাইমেনশনে কোনো বস্তু চলে, সেটাকে হচ্ছে আমাদের ত্রিমাত্রিক গতি। এরপরে আমরা এলাম কি স্থিতি এবং গতি। স্থিতি জিনিসটা কি না, তো কোনো বস্তু সময়ের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করলে, ভুল বললাম, কোনো বস্তু তার সময় সাপেক্ষে এবং আশেপাশের সাপেক্ষে যদি অবস্থান পরিবর্তন করে তাহলে তাকে বলছে গতি অবস্থা। আর যদি কোনো বস্তু সময় সাপেক্ষে এবং আশেপাশের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন না করে তাহলে তাকে বলছে স্থিতি অবস্থা। তাহলে স্থিতি এবং গতি বিচার করতে গিয়ে আমাদের কারো সাপেক্ষ নিতে হচ্ছে, অর্থাৎ সেটা হচ্ছে নির্দেশতন্ত্র। তাহলে নির্দেশতন্ত্র কাকে বলছে না, তো কোনো বস্তু
সাপেক্ষে বা যার সাপেক্ষে অপর কোনো বস্তুর স্থিতি বা গতিশীল অবস্থার কথা বিশ্লেষণ করা হয় তাকে বলছে আমাদের নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র দুই প্রকার, একটা জড়ত্বীয় নির্দেশতন্ত্র, একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্র কোনটা? যে নির্দেশতন্ত্রে কোনো ত্বরণ থাকে না, অর্থাৎ ত্বরণের নির্দেশতন্ত্রকে বলা হয় জড়ত্বীয় নির্দেশতন্ত্র। যেমন আমরা বলতে পারি জড়ত্বীয় নির্দেশতন্ত্র হচ্ছে একটা সমবেগে গতিশীল একটা ট্রেন বা টোটালি আমরা স্থির দেখতে পাচ্ছি এমন কোনো বস্তু, তো সেটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আবার অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কোনটা? তো যে নির্দেশতন্ত্রের ত্বরণ থাকে বা ত্বরণ সহ গতিশীল কোনো নির্দেশতন্ত্রকে বলছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। যেমন একটা ট্রেন স্টেশন থেকে জাস্ট ছেড়েছে, অর্থাৎ প্রতি মুহূর্তে মুহূর্তে তার বেগ বাড়ছে, সেটা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। বা একটা ট্রেন একটা স্টেশনে ঢুকছে, তার প্রতি মুহূর্তে মুহূর্তে তার বেগ কমছে, অর্থাৎ তার মধ্যে একটা মন্দন কাজ করছে। মন্দন মানে তো ঋণাত্মক ত্বরণ, সেটা হচ্ছে আমাদের অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এছাড়া পরের পয়েন্টটা কি বললাম? তো সুবিধাজনক নির্দেশতন্ত্র। সুবিধাজনক নির্দেশতন্ত্র কোনটা? সুবিধাজনক নির্দেশতন্ত্র হচ্ছে আমরা যখন কোনো নির্দেশতন্ত্রকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করছি, যেমন যখন আমার আশেপাশের জিনিসটাকে স্থির ধরে নিয়েছি বা গতিশীল ধরে নিয়েছি দিয়ে বস্তুটার কথা বিশ্লেষণ করছি, তখন সেটা হচ্ছে সুবিধাজনক নির্দেশন। যেমন কি বললাম, যখন পৃথিবীর গতি বিশ্লেষণ করবো তখন সূর্যকে স্থির ধরছি, তার সূর্য হচ্ছে আমাদের স্থির বস্তু, অর্থাৎ সূর্য হচ্ছে সুবিধাজনক নির্দেশতন্ত্র। কিন্তু পৃথিবীর মধ্যে থাকা কোনো বস্তু যখন গতি বিশ্লেষণ করবো, যেমন একটা ট্রেনের গতি করতে গেলে তখন আমরা প্ল্যাটফর্মকে ধরছি, তাহলে প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের সুবিধাজনক নির্দেশতন্ত্র। তাহলে এটা হচ্ছে সুবিধাজনক নির্দেশতন্ত্র। এটা এরপরে আমরা আসবো যে চরম স্থিতি পরম স্থিতি। চরম স্থিতি পরম স্থিতি মানে কি? অর্থাৎ কোনো বস্তুর আমরা গতি বিশ্লেষণ করতে গেলে অপর একটা বস্তুর সাহায্য নিতে হচ্ছে, কিন্তু দেখা যায় যে এই অপর যে বস্তুটা সেটাও যদি গতিশীল বা স্থিতিশীল আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা পৃথিবীর উপরে থাকাকালীন যে কোনো বস্তুকে স্থির ধরে নিয়ে কোনো বাস বা ট্রেনের গতি বিশ্লেষণ করছি, কিন্তু পৃথিবী তো নিজেই সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ চারদিকে আবর্তন হচ্ছে। এই ক্ষেত্রে পৃথিবী নিজে গতিশীল, তাহলে পৃথিবী যদি গতিশীল হয়, পৃথিবীর উপরে থাকা কোনো বস্তু গতিশীল হতে হবে, স্থির থাকতে পারে না। তাহলে আমাদের এই কোনো বস্তুকে স্থির পেলাম না, অর্থাৎ স্থির যদি না পাই, আমরা মহাবিশ্বে এই জিনিসটা যে লক্ষ্য করি, প্রত্যেকটা বস্তু কোনো না কোনো বস্তুকে আবর্তন করে বেড়াচ্ছে, অর্থাৎ চরম স্থির মানে একদম প্রকৃতপক্ষে স্থির এমন কোনো বস্তু নেই। তাহলে প্রকৃতপক্ষে স্থির কোনো বস্তু নেই বলে চরম স্থির বা পরম স্থির বলে কোনো বস্তু নেই। ঠিক একইভাবে পরম স্থির যদি কোনো বস্তু না পাই, তাহলে আমরা পরম গতিশীল বস্তু পাবো না, কারণ আমরা পরম স্থির রেফারেন্স তন্ত্র বা পরম নির্দেশতন্ত্র, পরম স্থির নির্দেশতন্ত্র আমরা পাচ্ছি না। পরম স্থির নির্দেশতন্ত্র না পেলে আমরা কোনো বস্তুর পরম গতিকে বিশ্লেষণ করতে পারবো না। এই কারণে বলা হয় চরম স্থির বা পরম স্থির বা এবং চরম গতি বা পরম গতি বলে কিছু হয় না, যা কিছু হয় সবই আপেক্ষিক বা সাপেক্ষিক। তার কারণে সবকিছু আমরা আপেক্ষে কারো সাপেক্ষে কল্পনা করছি বা কারো সাপেক্ষে আমরা হিসাব করছি। তাই জন্য সমস্ত গতি এবং স্থিতি হচ্ছে আপেক্ষিক বা সাপেক্ষিক। তো আজকে এতখানি পর্যন্তই, পরের দিন আমরা পরের টপিকে ঢুকবো। এটা আজকে ছিল ফার্স্ট পার্ট। তো ভালো করে তোমরা দেখে নাও এবং যদি অসুবিধা থাকে তোমরা কমেন্ট করতে পারো।